সঠিক পথের দিশা দেখায়, মনের অমানিশা কাটায়, তারার ভাষা পড়ি আগামার আগামী দিনের আলো জ্বালায়। হাতের রেখায় লুকিয়ে থাকা সত্যগুলো আমি বলি, সবার আশীর্বাদ ধন্য, আমি সবার আশীর্বাদ ধন্য। জ্যোতিষী শ্রীরাম কৃষ্ণ মাতৃসাধক শ্রীরাম কৃষ্ণ। নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দেখুন, এই ভালো থাকার চাবিকাঠিটা আমরা প্রত্যেকেই একটা রসদ খুঁজে বেড়াই প্রতিনিয়ত। ভালো আমরা কতটা আছি সেটা তো নির্ভর করে মনের ওপর। কারণ ভালো যত আপনাকে বলা হবে, একটা মানুষ আপনার সামনে বসে যত বেশি প্রশংসা করবে, আপনি তত বেশি চর্মড হবে, তত বেশি আপনি উদ্বুদ্ধ হবে। নিশ্চয়ই সেটা দরকার, সেই কনফিডেন্সটা অবশ্যই থাকে তার মধ্যে লুকিয়ে। কিন্তু বিষয় হচ্ছে, আপনি একটু বুকে হাত দিয়ে বলুন তো, যারা এই মুহূর্তে অনুষ্ঠানে দর্শকরা রয়েছেন, এই অনুষ্ঠানে আপনারা একটু বলুন তো যে কটা খারাপ কথা শুনতে আমরা পছন্দ করি। আমি গুণে বলে দিতে পারি, আমিও সে তাদের তালিকার মধ্যেই হয়তো পড়ি। একটা, দুটো, তিনটে, বড় জোর চারটে বা পাঁচটা, ব্যাস হয়ে গেল। তার মধ্যে যদি এমন কোনো বিশেষ কোনো ভুল নিয়ে কেউ বেশি বলতে যায়, আমরা অনেক কিছু, এত ভুল বলিস না তো, কথায় কথা এত ভুল ধরিস না তো, এত ভুল ধরলে ভাই ভালো লাগে না, ব্যাস মেজাজ গেল বিগড়ে, সব কিছু পণ্ড হবার জোগাড় থাকে। অর্থাৎ এখানেও কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে, জানেন তো? কি বলুন তো? এটা কোনো দোষ না, এটা কোনো অপরাধ নয়, আপনাকে ফাঁসি কাটে চড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ইস্যু, একটা সাইকোলজিক্যাল পার্ট। অবশ্যই জ্যোতিষশাস্ত্র তার অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। কারণ দেখুন, মানুষকে আপনি যদি 5টা 10টা তার ভালোটা তুলে ধরেন, সে অনেকটা বেশি হয়তো আবেগান্বিত হয়ে পড়বে। কিন্তু যখনই আপনি ভুল বলতে যাবেন, বা অনেক সময় দেখা যায় সামনের পক্ষে যে মানুষটা হয়তো সেই ভুলটা সঠিকভাবে নেওয়ার মতো সেই সময় তার মানসিকতা নেই, সে নিতে পারছে না, ব্যাস একটা তর্ক বিতর্ক বাক বিতণ্ডার পর্যায়ে পৌঁছে যাবে। আর যে মানুষটা সুন্দর, হয়তো একটা পজিটিভ কিছু ভেবে তাকে সেই তথ্যটা একটু জানানোর চেষ্টা করছে যে না ভাই, তুমি এটা ঠিক করোনি, এটা করলে হয়তো আরেকটু ভালো হতো। কিন্তু বিষয় হচ্ছে, এরকম করতে গিয়েও অনেক সময় মূল্যবান মতামত দিতে গিয়েও নিজেদেরকেও অনেক সময় বিপাকে পড়তে হয়। হয়েছেন তো আপনিও নিশ্চয়ই। আজকে আমরা আলোচনা করব, আর অবশ্যই এটাই বলার চেষ্টা করব যে নিজের মূল্যবান সময় নষ্ট করে কাউকে কিছু বলতে যাওয়াটা বা সাফাই দেওয়াটা নিজের পক্ষে, সেটা কতটা ঠিক বা কতটা যুক্তিসঙ্গত বা এইরকম ক্ষেত্রে। কারণ আমরা জানি, কথায় আছে যে মানুষ সেটাই শুনতে চায়, মানুষ সেটাই শোনে, সেটা সে শুনতে চায়। এটা খুব একটা তাত্ত্বিক কথা, এর মধ্যে কোনো ভুল নেই। আমরা আজ আলোচনা করব, বিশেষ করুন অনেক কিছু নিয়ে তো প্রতিদিনই আলোচনা হয়। আর অবশ্যই এর কয়েকটা দিকের কথা বলছিলাম না, যে একটা সাইকোলজিক্যাল ইস্যু হতে পারে, কিন্তু তার জ্যোতিষশাস্ত্র দিক থেকে খুব ছোট্ট ছোট্ট বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট। আর এটা বলার জন্য আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, সেই রামকৃষ্ণ শাস্ত্রী, বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ। আপনারা প্রত্যেকদিনই রামকৃষ্ণ দাকে অনুষ্ঠানে পান। আজকে না একটুখানি আলোচনাটা শুনুন, ভালো লাগবে। কারণ এইগুলো যদি আমরা মন দিয়ে শুনতে পারি বা একটু মেনে চলতে পারি, আমার মনে হয় প্রত্যেকের জীবন একটু ভালোভাবেই যাবে। আর অবশ্যই তিনি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউটের প্রেসিডেন্টও বটে, এতদিন আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন। রামকৃষ্ণ দাকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। রামকৃষ্ণ দা, একটা সুন্দর বিষয় নিয়ে আমরা এলাম আজকে, স্বাগত। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই, এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, এবং আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের আমার প্রাণ ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, এই যে আমরা যেটা দেখি, হ্যাঁ, কথায় আছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। হ্যাঁ, আমাদের জন্ম আমাদের হাতে নেই, পূর্বজন্মের প্রারব্ধের ফলে আমরা কিন্তু মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি দেশ মাতৃভূমি এগুলো কিন্তু পাই, আমাদের পূর্ব জন্মের কর্মফলে পাই। আমরা যারা স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি
কিংবা পরাধীন দেশে জন্মগ্রহণ করেছি, যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, কেউ অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছি, কেউ ইটালিতে জন্মগ্রহণ করেছি, এগুলো কিন্তু জন্মকুণ্ডলিতে বিচারের যে ক্ষেত্রে কিন্তু খুব জরুরি। হ্যাঁ, আমরা কত ডিগ্রি তে আমরা জন্মগ্রহণ করেছি, এবং সেই জন্মগ্রহণ করার ফলে আমাদের প্রারব্ধ অনুসারে যে গ্রহগত অবস্থানগুলো হচ্ছে, সেই গ্রহগত অবস্থান অনুসারে কিন্তু আমাদের মানসিকতা চেঞ্জ হয়, আমাদের মানসিকতা তৈরি হয়। কেউ জন্মগত অবস্থায় পঙ্গু হয়ে জন্মায়, কেউ কেউ বোঝে কম শোনে বেশি, কেউ আবার সুন্দর জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি হিসেবে পরিচিত হয়, কারোর নেওয়ার ক্ষমতা বেশি, কারোর সুরেলা কণ্ঠ, হ্যাঁ, কেউ দেখতে সুন্দর, কেউ বা কারোর নাক বোচা, হ্যাঁ, এরকম নানা রকম, কারোর চুল আছে কারোর চুল নেই, এরকম নানা রকম এক একজন মানুষ এক এক রকম, কারোর সাথে কারোর মিলবে না। একদম মিলাতে গেলে হয়তো সাময়িক মেলে, কিন্তু সমস্ত দিক থেকে মেলে না। এই ব্যাপারগুলো থাকে, এবং এতে দেখা যায় যে অনেক সময় কি হয়, মানুষের চিন্তা ভাবনা, ভুল চিন্তা ভাবনা মানুষকে পিছিয়ে দেয়। হ্যাঁ, যদি কেউ পূর্বজন্মে ভালো কর্ম করে, দেখা যাচ্ছে বাচ্চাটি জন্মাবার পর সে কৃষ্ণ নাম নিচ্ছে, ভগবানের নাম নিচ্ছে। কোনো বাচ্চা জন্মাবার পর দেখা যাচ্ছে সে বিশাল দুষ্টুমি করছে, কাউকে মারছে, কাউকে আঁচড়াচ্ছে, হ্যাঁ, কাউর ক্ষতি করছে, স্কুলে গিয়ে মারামারি করছে। এগুলো হচ্ছে প্রারব্ধ। আপনার সন্তান সে ধার্মিক হবে কিংবা অধার্মিক হবে, তার 5 সেন্সেস, পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে চালিত হচ্ছে কিনা, এগুলো সম্পূর্ণ নির্ভর করে গ্রহগত অবস্থানের উপর। আপনি বোঝালেও বুঝতে চাইছে না, আপনার হাজবেন্ডকে বোঝাচ্ছেন বুঝতে চাইছে না, আপনার সন্তানকে বোঝাচ্ছেন বুঝতে চাইছে না, আপনি চোখ দিয়ে দেখাচ্ছেন এটা মিথ্যে, এটা মিথ্যে, উনি বলছেন না সত্যি সত্যি সত্যি। আপনজন শত্রু বেশে আপনার কাছে আসছে, হ্যাঁ, শত্রু, আপনি শত্রুর মুখোশটা খুলতে পাচ্ছেন না। এগুলো নানা রকম মানুষ যে দেখে, মানুষও কিন্তু সব মানে নানা অ্যাঙ্গেল থেকে নানাভাবে, মানে তৃতীয় চোখ দ্বারা অনেক কিছু দেখেও অনেক কিছু বোঝার চেষ্টা করে। এই বিষয়গুলো কিন্তু থেকে যায়। সেই জন্য একটা ক্লাসের মধ্যে টিচার কিন্তু একজন পড়াচ্ছে 50 জন ছাত্রকে, সবাই কিন্তু পড়াটা একইভাবে নিতে পারছে না। কেন নিতে পারছে না? নেওয়ার ক্ষমতা, শোনার ক্ষমতা, বোঝার ক্ষমতা এক একজনের কিন্তু এক এক রকম। কেন? আমাদের এই জন্মকালীন ছকে আমাদের যে গ্রহগত অবস্থান রয়েছে, এই অবস্থান অনুসারে এইগুলো রয়েছে। এবারে আমরা আসি এবার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা। দশাটা কি? দশাটা যে অনেকে জিজ্ঞেস করেন আমাকে, রামকৃষ্ণ দশাটা কি? দশাটা একটা রাজত্বকাল। আমরা যেমন আগে কংগ্রেসের রাজত্বকালই ছিলাম পশ্চিমবঙ্গের মানুষেরা, তারপরে আসলাম বামফ্রন্টের রাজত্বকাল 34 বছর, তারপরে আসলাম তৃণমূলের রাজত্বকাল, তারপরে আসলাম বিজেপির রাজত্বকাল। এরকম রাহু কেতু এদের রাজত্বকাল আছে। তেমনি আমাদের যে গ্রহগুলো যার রাজত্বকাল তার যদি ফেভারে থাকে, তাইলে প্রভূত উন্নতি করে। দেখা যাচ্ছে আপনার কেতুর যোগ রয়েছে, কেতুটা আপনার খারাপ রয়েছে, আপনি ভালো মানুষ, আপনার কোনো শত্রু নেই, আপনার কোনো রকম কেউ আপনার কথা এত সুন্দর, আপনি বাকপটু, মিষ্টভাষী, কাউর কোনো ক্ষতি করেন না। কিন্তু দেখা গেল আপনি একটা ট্রেনে উঠলেন, সেই ট্রেনে ডাকাত পড়ল, বিনা কারণে ডাকাতরা আপনাকে এমন মারলো যে মার খাওয়ার আপনার কোনো রকম সুযোগ নেই, কারণ আপনি কাউকে কোনোদিন বাজে কথা বলেন না, অন্যায় করেন না, কিন্তু অহেতুক কারণে আপনি মার খেলেন। দেখা যাচ্ছে আপনার কেতুর দশা চলছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা পাগলা কুকুর এসে আপনাকে কামড়ে দিল,
আপনার কেতুর দশা চলছে, কেতু আপনার খারাপ পজিশনে আছে, দেখা যাচ্ছে আপনি মাঠ দিয়ে হাঁটছেন, হঠাৎ একটা সাপ আপনাকে কামড়ে দিল, দেখা যাচ্ছে আপনার কেতুর দশা চলছে, অকারণে আপনার জেল হলো, বিনা কারণে, বিনা অন্যায়ে। যেমন আমার কোচবিহারে একটি ছেলে আমাকে এসে বলল যে ছেলেটি এত সুন্দর ব্যবহার, সেই ছেলেটি আমার 12 বছর জেল খেটে আমাকে বলল, স্যার আমার বাবা আর জ্যাঠার মধ্যে মারামারি লেগেছিল, মানে জমি নিয়ে, জ্যাঠা বাবার গালে একটা থাপ্পড় মারলো, আমি পাশে দাঁড়িয়ে থেকে সহ্য করতে পারলাম না। এই যে আজকে ব্যাপার হচ্ছে, সেই ছেলেটি জন্মাবার আগে তার বাবা হয়তো জ্যাঠার হাতে প্রচুর চট থাপ্পড় খেয়েছে, কিন্তু ছেলেটি আগ বাড়িয়ে এর মধ্যে ঢুকে ওর কেতুর কারো কথায় ও ছেলেটি জেল খাটলো। এবারে দেখা গেল আপনি বিবাহ করে একটি বাড়িতে গেলেন, সেই বাড়িতে কেতুর দশায় কি হলো, আপনার কিছু মানুষের দেখা গেল তারও কেতুর ডিস্টার্ব আছে। সে কি করলো, অহেতুক কারণে আপনি ভালো কথা বলছেন, আপনাকে শত্রু মনে হয়। দেখবেন জ্বর আসলে, জ্বরে যখন তর্কা ওঠে, তখন কেউ সামনে দাঁড়ালে মনে হয় কি সে ভূত, একদম, হ্যাঁ, তাকে সে ভূত দেখে। তেমনি কিছু মানুষ আপনি ভালো যতই ব্যবহার করবেন, আপনাকে নানা কারণে সহ্য করতে পারবে না। এরকম ঘটনা ঘটেছে, এবং পাড়ায় নানা জায়গায় খারাপ করার লোক বসে আছে। রামকৃষ্ণ, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, আপনি অনেক ব্যবসার কথাও বলছিলেন, যেরকম যে অনেক সময় ব্যবসা খুব ভালো গতিতে যাচ্ছে, রকেটের গতিতে যাচ্ছে, কিন্তু ব্যবসা হঠাৎ করে পড়ে গেল। আমি এমনও বেশ কিছু মানুষ দেখেছি যাদের বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো হতো, কিন্তু এখন বর্তমানে সে দুর্গাপুজো করার মতো পরিস্থিতি নেই। মানে এগুলো কেন হয়? দেখুন, ব্যবসা যে করে, এগুলো ব্যবসা কিন্তু হঠাৎ কেউ চাকরি ছেড়ে ব্যবসা করতে পারবে না, ব্যবসাটা শিখতে হয়। এবার যদি কেউ কারোর বাড়িতে দুর্গাপুজো, যার বাড়িতে হচ্ছে, যিনি বাবা ব্যবসা করতেন, তিনি বংশ পরস্পরে তারা ব্যবসাটাকে সুন্দরভাবে করতেন, এবং পরিস্থিতি সেই জায়গাটা ছিল, সেই বস্তুর চাহিদা ছিল, সেই চাহিদাটা অনুসারে তারা যোগান দিতেন। এমনও হতে পারে ভাগ্যের পরিহাসে সেই বস্তুর চাহিদা ফুরিয়ে গেছে। অনেক কিছু আছে না, যার চাহিদা এখন আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, নতুন নতুন দ্রব্য তৈরি হচ্ছে, নতুন নতুন ব্যবসা তৈরি হচ্ছে, ডিমান্ডের জায়গা তৈরি হচ্ছে। যে জিনিসের চাহিদা কমে গেছে, সেই জিনিসটা আপনি চাইলেও সেটার ব্যবসা আপনি করতে পারবেন না, আপনাকে সবসময় আপগ্রেড হতে হবে। তো এই যে জায়গাটা, হয়তো বাবা সেই সময় দুর্গাপুজো শুরু করেছিলেন, ওর অনেক অর্থ এসছে, অনেক কিছু এসছে, দুর্গাপুজো শুরু করেছেন। তা ছেলে চিন্তা করলেন হয়তো ওই দুর্গাপুজোটা করেই বাবা বড় লোক হয়েছে, বাড়িতে এই ব্রত পালন করে, এই মা মনসা পুজো করে, দুর্গাপুজো করে, কালী পুজো করে, লক্ষ্মী পুজো করে, এই নিয়ম মেনেই হয়তো বাবা বড় লোক হয়েছে। এইটা কিন্তু, এই মানসিকতাটা কিন্তু ঢুকেছে, কিন্তু তাদেরও কিন্তু সেটা নয়। তিনি অর্থ রোজগার করেছেন বলেই তিনি কিন্তু এত লাক্সারিয়াস জীবনযাপন করেছেন, কিন্তু ছেলে মেয়ে উল্টো বুঝছে। তাদের মনে কিন্তু সংস্কার এবং কুসংস্কার, এই দুটোকে এক করলে চলবে না। তার বাবা পুজো করেছেন, সেটা সংস্কার মেনেছেন, এবার ছেলে পুজো করছেন কুসংস্কারে, আমি পুজো করছি তাই আমার অর্থ আসবে, কিন্তু সে কর্মটাকে সাইড করে দিচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু তার উন্নতি হচ্ছে না। আগে ব্যবসায় বুঝতে হবে আমাকে কিভাবে ব্যবসা করলে ব্যবসায় উন্নতি করা যায়। চাকরি করে চাকরির চেষ্টা করব, শেষ বয়সে গিয়ে একটা ব্যবসা শুরু করব, এইভাবে কখনো ব্যবসায় হতে পারে না। আর সবসময় ভাগ্যের দোহাই দিয়ে চলা যায় না। অনেক মায়েরা বলেন যে আমার ছেলেটা ভালো ছিল, আমার ছেলেটাকে ক্ষতি করেছে, কিন্তু আদেও ক্ষতি করেছে নাকি তার গ্রহ অবস্থানের জন্য, মানে একটা গ্রহদোষের জন্য। মানে বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। আর ছেলে খারাপ ছেলেদের সাথে মিশছে, তার কারণটা কি? তাকে ওই অ্যাট্রাক্ট করছে খারাপ ছেলে, ছেলে খারাপ মেয়ের সাথে মিশছে, অ্যাট্রাক্ট করছে ওই খারাপ মেয়ে, নেশা তাকে আকর্ষণ করছে। এটা আমাদের কেতুর একটা কোনো, হ্যাঁ, রাহু কেতুর প্রভাব, রাহু কেতুর প্রভাবে কিন্তু সে ওই খারাপের দিকে যাচ্ছে, ভুল পথে যাচ্ছে। হ্যাঁ, তো ভালোবাসা, ভালো লাগা,
হ্যাঁ, দুটো সম্পূর্ণ আলাদা বস্তু। না, এটা যেমন বলেন, আমি শুরুতে বলছিলাম যে এই যে হয়তো ছেলে খারাপ পথে এগোচ্ছে, মা বুঝতে পারছেন যে আমার ছেলে কিন্তু বিপথে যাচ্ছে, হ্যাঁ। ওই যে বলছিলাম যে মায়ের ভালো কথা ছেলের কান অবধি পৌঁছচ্ছে না। দেখুন, আমি সবসময় একটা কথা বলে রাখি, আমি জ্যোতিষী শ্রীরামকৃষ্ণ আপনাদের একদম সত্যি কথা বলছি, আপনারা লিখে রেখে দিন। মা হচ্ছে সব থেকে বড় জ্যোতিষ। ছেলে যদি প্রথম নেশা করে ঘরে ঢোকে, মা কিন্তু বুঝতে পারবেই। এটা লিখে রেখে দিন। মায়ের চোখ ফাঁকি দেওয়া যায় না। যেই মা বলেন আমি বুঝতে পারিনি, আমি বোকা, আমি আমার চোখে ধরা পড়েনি, সেই মা হয়তো তার ভাসুর, দেওর, ননদ, পাড়া প্রতিবেশী এদের লজ্জায় বুঝতে পারিনি বলছে, সন্তানের প্রতি তার মানে দৃষ্টিভঙ্গি নেই। এই রকম মা। কিন্তু যে মা সন্তানকে সঠিক প্রতিপালন করতে চান, সেই মায়ের, আদর্শ মায়ের চোখ ফাঁকি দেওয়া কখনো সম্ভব নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দাতা ছিলেন, আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দাতা ছিলেন, তার মাও দাতা ছিলেন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একবার মাকে শাল কিনে দিয়েছিলেন, মা সেই শালটা গায়ে দেননি। মাকে যখন প্রশ্ন করেছিলেন, তখন বিদ্যাসাগর মহাশয় মাকে, মা তুমি কেন শালটি গায়ে দিচ্ছ না? মা বলেছিলেন, তুই যখন গ্রামের প্রত্যেকটা মেয়ে খালি গায়ে ঘুরে বেড়ায়, তুই প্রত্যেককে যখন কিনে দিতে পারবি তাহলে আমি গায়ে দেব। এই মায়ের এই সন্তান জন্মাবে কি কুসন্তান জন্মাবে? মা একটা আদর্শ, মাকে দেখে প্রথম জীবনের শিক্ষক হচ্ছে মা। তাই মায়ের চিন্তা, অনেক বাবা ভাবে জ্যোতিষীর কাছে গিয়ে কি হবে, মাকে বকাবকি করে, গালাগাল করে, হ্যাঁ টাকা ফালতু খরচা করছে, এরকমও দেখেছি। আমার কাছে কালিয়াগঞ্জের একজন ভদ্রমহিলা, তিনি আমার কাছে এসছেন, হ্যাঁ তখন তাকে কেউ সাপোর্ট করেনি। আজকে যখন তার ছেলে প্রতিষ্ঠিত হয়েছে, তখন বলছে যে ভালো করেছো তুমি গিয়ে। হ্যাঁ, মাকে কিন্তু ভালোটা হলে যেমন মানে প্রশংসা খুব কম পেতে হয়, খারাপ হলে প্রথমেই বলে কিরকম মা তুমি ছেলেকে মানুষ করতে পারোনি, হ্যাঁ ছেলে বদমাইশ হয়েছে। মায়ের কিন্তু সব দোষ পড়ে মায়ের ওপরে। হ্যাঁ, তা সেই কারণে মা হচ্ছে প্রথম জ্যোতিষ, মা হচ্ছে প্রথম শিক্ষক, যার চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। আমি বলি মায়েদের ক্ষেত্রে বিশেষত বলি, মায়েরা যখন আমার কাছে আসেন না, প্রচন্ড আমি বুঝতে পারি দুঃখের মধ্যে আসেন মায়েরা, হ্যাঁ তাদের সন্তানের জন্য, এবং তাদের যতটা আমি পারি সহযোগিতা করি। হ্যাঁ, পুরুষ মানুষ তো শুধু রোজগার করে দেন, ভাবেন টাকাটা ফালতু খরচা হলো, উনি গয়না গাটি এই সেই বাড়ি গাড়ি সবকিছু করে রাখছেন। যে সন্তানের জন্য আপনি এত লক্ষ টাকা রাখছেন, সেই সন্তান যদি মানুষ না হয়, আপনার ওই কত লক্ষ টাকা আপনার ড্রেনেজ হয়ে যাবে। আপনি যখন বৃদ্ধ হবেন, সই দিতে পারবেন না, হাত কাঁপবে, তখন দেখবেন ওই আপনার বলার ক্ষমতা থাকবে না, সন্তান সমস্ত টাকা ধ্বংস করে দেবে। আপনি লিখে রেখে দিন, সন্তানকে মানুষের মতো মানুষ করতে যদি কোনো জ্যোতিষীকে দিয়ে, কিন্তু ছেলে যদি মানুষ হয়ে যায়, আপনাকে হীরের নেকলেস দেবে আপনার সন্তান, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সন্তানকে মানুষ করতে গিয়ে অর্থ খরচা করতে লাগবে। ওই অনেকের মানসিকতা হচ্ছে একটা গাছের শিকড় পরিয়ে দাও, একটু টুকটাক করে পাড়ার একটা মানে পুরোহিত, যিনি আমার কি হয়েছে, মাথা ধরেছে আমার সাইনাসের জন্য, মাথা ধরেছে আমার মাইগ্রেনের জন্য, মাথা ধরেছে আমার ব্লাড প্রেশারের জন্য, আমার মাথা কি কারণে ধরেছে সেটা বিচার না করে একটা প্যারাসিটামল 250 ক্যাফেইন প্রোপোফিলাজম দিয়ে দেওয়া হয়। এদের আমি কখনো জ্যোতিষ বলবো না। জ্যোতিষটাকে শিখতে হবে। মায়েদের জন্য আমি ক্লাস রেখেছি। যারা আমার ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে চান, যেসব মায়েরা, আপনারা আসুন, আপনারা অনলাইনে ক্লাস করুন, আপনার সন্তানের জন্য জ্যোতিষী শিখুন। কারণ আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য আপনার এই সাবজেক্টটা শেখা খুবই দরকার আমি মনে করি। আপনি না শিখলে প্রচুর মানুষ আপনাকে বোকা বানিয়ে দিয়ে অর্থ রোজগার করে নিয়ে যাবে। আপনি যদি ভালো ইঞ্জিনিয়ার না হন, অন্তত ইন্টেরিয়র ডেকোরেশন আপনি না জানেন, যে কোনো লোক আপনাকে বোকা বানিয়ে অর্থ নষ্ট করবে, যে কোনো সাবজেক্টে। তাই আমি বলি, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। আমি অর্থের গ্যারান্টিতে কাজ করি,
কারোর কষ্টে উপার্জিত অর্থ আমি নষ্ট হতে দিই না। এবং আমি বলে রাখি যে আসল কাজ শিখুন, তারাপীঠে এসে নিজে নিজের কাজ করুন, নিজে জানুন, ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা। আগে নিজের মাথা দিয়ে যেটা ঠিক পারবেন না, তখন আপনি আমার কাছে আসুন, আমি নিশ্চয়ই দেখব আপনার গ্রহ অবস্থান ঠিক আছে কিনা। গ্রহ অবস্থান যদি আপনার ঠিক করে দেওয়া যায়, অবশ্যই আপনি একটা দিক, একটা রাস্তা পেয়ে যাবেন। একদমই তাই। আর একটা সত্যি সঠিক পরামর্শ কিন্তু জীবন বদলে দিতে পারে। অনুষ্ঠানে অনেকটা শেষে চলে এসেছি, তাই কথা যখন উঠছিল আজকে 27 তারিখ, কালকে থেকে রামকৃষ্ণদাকে কোথায় কোথায় পাবেন একবার চটজলদি বলে দিই, তারপর খুব সংক্ষেপে আসবো যে প্রতীক্ষাটা তো অবশ্যই আমাদের জানতে হবে। তাই 28 তারিখ মানে আপনি এবং আপনারা আগামীকাল পাচ্ছেন কালিয়াগঞ্জে, আর তারপরেই পড়ে যাবে সেপ্টেম্বর একদম প্রথম সপ্তাহে 4 তারিখ অর্থাৎ 4 সেপ্টেম্বর তারাপীঠে পাচ্ছেন। শুধু তাই না, আরও একটা দিনও পাচ্ছেন অর্থাৎ 5 তারিখ। 4 ও 5 তারিখ আপনারা সেপ্টেম্বরে তারাপীঠেই রামকৃষ্ণদাকে পাচ্ছেন। এবং 7 তারিখ 7ই সেপ্টেম্বর মেচেদায় রামকৃষ্ণদা থাকছেন, চেম্বার থাকবে। এবং 8 তারিখ 8ই সেপ্টেম্বর মেদিনীপুরে, আর অবশ্যই 9 তারিখ পরদিন আসানসোলে। অর্থাৎ এই গেল। এবং আগামী বেশ কয়েকদিনের যেখানে যেখানে রামকৃষ্ণদার সঙ্গে আপনারা কথা বলতে চান, শুধু কথা আর না, একটা ছোট্ট কথা বলে রাখি, 2-4 হাজার টাকায় আমার রেমেডি হয় না। মোটামুটি 25-30 হাজার টাকার নিচে কোনো রেমেডি আমার হয় না। কারণ 25-30 হাজার টাকা মিনিমাম খরচা রয়েছে, সোনা রূপো বাদ বাকি জিনিস দিয়ে 25-30 হাজার টাকা খরচা রয়েছে রেমেডিতে। কারণ আপনারা প্রিপেয়ার্ড হয়ে আসবেন। ওই অল্প পয়সায় এটা দেবে ওটা দেবে, এ ভুং ভাং কাজ আমি করি না। আপনি যদি বাঘের স্বপ্ন দেখেন, একটা ঘাস তুলে আপনাকে বালিশের তলায় রেখে দিয়ে বললাম বাঘের স্বপ্ন দেখবেন না, আপনি আর দেখলেন না বাঘের স্বপ্ন আমার বিশ্বাসে। কিন্তু সত্যিকারের বাঘ খেতে আসলে আপনার কিন্তু বন্দুক লাগবে, তখন ওই দুব্বা ঘাস আপনাকে ভুং ভাং বাঁচাতে পারবে না। আসল জিনিস নিতে গেলে, ভালো জিনিস নিতে গেলে অন্তত 25-30 হাজার টাকা এ বাজারে খরচা আছে, মিনিমাম 25-30 হাজার টাকা খরচা আছে। তাই বলে রাখি যে ভুলভাল কাজ আমি করি না, উল্টো পাল্টা কাজ করি না। অর্থের গ্যারান্টি সম্পূর্ণ আমার, আমি লিখিত গ্যারান্টিতে কাজ করি। কাজ করালে অর্থের সিকিউরিটি আপনি কিন্তু পাবেন। একদমই, মানে এর চেয়ে মানে এরপর আমি আর কিছু বলতে চাইছি না, কারণ এত বড় কথা বলে দেওয়ার মতো আমি বলবো সেই কনফিডেন্সটা এটা রামকৃষ্ণদার মতো মানুষই পারবেন। বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ। আমি আবারও বলে দিলাম যে আগামীকাল থেকে কোথায় কোথায় পাচ্ছেন। এবং সত্যি আমি এক বাক্যে একটু বলার চেষ্টা করব যে রামকৃষ্ণদা, আপনি তো প্রচুর মানুষের সঙ্গে প্রতিদিনই একটা কানেক্টেড থাকেন, প্রচুর ধরনের মানুষ দেখেন স্বাভাবিকভাবে। এই যে গোটা বিষয়গুলো সত্যি কি সবটাই গ্রহদোষ? এর প্রতিকার হতো আমাদের কিছু তো রয়েছে। দেখুন, গ্রহের ফেরে মানুষ ঘোরে। গ্রহ যদি দোষ না থাকে, আপনি কোথায় জন্মাচ্ছেন? আপনি বস্তিতে জন্মাচ্ছেন, হ্যাঁ, এবং জন্ম হোক যেখানে আপনার জন্ম, আপনি দেখা গেল একটা বাচ্চা, সে কিন্তু ডাস্টবিনে পাওয়া গেল, এবং বাচ্চাটাকে দত্তক নিল কে? আমেরিকার একজন বিজ্ঞানী। মানে তার ভাগ্য কি হয়ে ফিরছে? তাহলে আপনি ভাবুন তার পূর্বজন্মের কর্মফল। আপনি ফেলে দিয়েছিলেন ডাস্টবিনে, কিন্তু সেই বাচ্চাটি স্থান পেল কোথায়? প্রাসাদে। প্রাসাদে। একটা কুকুর কি এত ভালো সুন্দরভাবে থাকে, একটা মানুষও অত সুন্দরভাবে থাকে না। এটা তো প্রারব্ধ। তাই আমি প্রতিনিয়ত বলি যে জ্ঞান তো অন্যায় করবেন না, জ্ঞান তো অন্যায় করবেন না। কারণ কি ভয়ঙ্কর পাপের ফল, হ্যাঁ, আপনাকে দেখতে হবে, হ্যাঁ, মানে আপনি ভাবতে পারবেন না। যে চোখ দিয়ে আপনি খারাপ জিনিস দেখছেন, যে হাত দিয়ে আপনি মানুষকে অবিচার করছেন, যে মুখ দিয়ে আপনি গালাগাল করছেন, যে চিন্তা ভাবনা আপনি করছেন, তাই ঈশ্বরের মার বড় মার। তাই কর্ম ভালো করবেন, কর্ম ভালো করলে ফল আপনি ভালো পাবেন, এটা আমি বলতে পারি। তাই আমার একটা পরামর্শ, আপনার জীবনটা বদলে দিতে পারে। মানে অনুষ্ঠান একদম শেষ করব, সত্যি শেষ কথাটা এসে যেন সত্যি সব কথার উপরে চলে গেল। তা হচ্ছে যে কর্মফল আমাদের ভুগতেই হয়। সত্যি ইহজন্মে পরজন্ম বলে কি আছে? আপনি ভালো জ্যোতিষ পাবেন, এটাও আপনার ভাগ্যে থাকা চাই। আপনি ভালো পিতা পাবেন, মাতা পাবেন। আপনি যে ভালো জ্যোতিষীর কাছে, অনেকে বলছেন যে আমি না প্রতারিত হয়েছি, আপনার এটাও ভাগ্য। একদমই তাই। অবশ্যই আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। রামকৃষ্ণদা, অনেককে ধন্যবাদ জানাই সুন্দর একটা আলোচনা অনুষ্ঠান আমাদের থাকার জন্য। আর আপনাদেরকেও ধন্যবাদ জানাবো আমাদের অনুষ্ঠান দেখার জন্য। ভালো থাকবেন। আর অবশ্যই যা যা বিষয় জিজ্ঞাসা পরবর্তীতে থাকছে, রামকৃষ্ণদা তো রয়েছে আপনাদের সঙ্গে। আপাততভাবে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায়। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী
অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।